নমস্কার বন্ধুরা, আমি তৃষিতা। আমার চ্যানেল দ্য ফ্লাইং স্টেথোস্কোপে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আমার লাক্ষাদ্বীপ ভ্রমণের খরচ নিয়ে আলোচনা করব। আমরা 2024 সালে আমার দুই স্কুল বন্ধুর সাথে লাক্ষাদ্বীপ ভ্রমণে গিয়েছিলাম। তো সেই সময় আমাদের কীরকম খরচা হয়েছিল এবং 2026-27-এর এই যে কামিং সিজন আসছে সেই সময় আপনি যদি লাক্ষাদ্বীপ ট্যুর প্ল্যান করতে চান তাহলে কীভাবে প্ল্যান করবেন এবং আপনার কীরকম খরচাপাতি পড়তে পারে, আপনার অ্যাকোমোডেশন কস্ট, ট্রান্সপোর্ট কস্ট, ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি কস্ট, সমস্ত কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো শুরু করার আগে আপনাদের একটা আপডেট দিয়ে রাখি। এতদিন পর্যন্ত লাক্ষাদ্বীপের আগাতে আইল্যান্ডে স্টে করতে হলে পারমিটের সাথে সাথে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগতো এবং সেই ক্ষেত্রে একটা সমস্যা ছিল। আমার যে দুই বন্ধু শ্রেয়া সুরঞ্জনা, ওরা দুজনেই কর্মসূত্রে কলকাতার বাইরে থাকে। একজন হায়দ্রাবাদে থাকতো আর একজন সেই সময় পুনেতে থাকতো। তো কিন্তু ওদের হোম অ্যাড্রেস ছিল কলকাতাতে। তো এইরকম ক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট জোগাড় করতে কখনো কখনো অসুবিধা হতে পারে। তো একটা সুবিধা হলো এই বছর থেকে এপ্রিল 2026 অনওয়ার্ডস সামনের সিজনে যারা আপনারা লাক্ষাদ্বীপ যাওয়ার জন্য প্ল্যান করবেন, আগাতিতে ওভারনাইট স্টে করার জন্য কিন্তু আর পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের কোনো প্রয়োজন হচ্ছে না। ভারতীয় নাগরিক যারা, তাদের জন্য কিন্তু শুধুমাত্র আইডেন্টিটি কার্ড, আধার, ভোটার আর যেটা পারমিট, যেটা মানে লাক্ষাদ্বীপের যে কোনো আইল্যান্ডে ঘুরতে গেলেই লাগে, সেই পারমিট প্রত্যেকটা আইল্যান্ডের আলাদা আলাদা করেই জোগাড় করতে হয়। সেই পারমিট থাকলেই কিন্তু আপনি লাক্ষাদ্বীপে আগাতি আইল্যান্ডে স্টে করতে পারবেন। তো এটাই ছিল আপডেট। তো এবার শুরু করা যায়। আমার আগের ভিডিওতেই আমি আলোচনা করেছিলাম যে লাক্ষাদ্বীপে দু রকমভাবে যাওয়া যায়। আপনি ক্রুজে যেতে পারেন, গভর্নমেন্টের যে ক্রুজ অপশন রয়েছে সমুদ্রম প্যাকেজ, সেটাতে করে আপনি লাক্ষাদ্বীপে যেতে পারেন। সেক্ষেত্রে আপনার 4 nights 5 days, 5 nights 6 days যে প্যাকেজ আপনি নেবেন সেই প্যাকেজে অ্যাকোমোডেশন, ট্রান্সপোর্ট আর খাওয়া দাওয়া, ফুডিং, এগুলো সব ইনক্লুড করা থাকে। এবং আপনি চাইলে ওভারনাইট স্টে করতে পারেন। আইল্যান্ড প্যাকেজেস যদি নেন সেক্ষেত্রে আপনাকে কোচি, ব্যাঙ্গালোর, গোয়া এই এয়ারপোর্টগুলো থেকে লাক্ষাদ্বীপের আগাদিতে পৌঁছানোর জন্য ফ্লাইট আপনি নিতে পারেন এবং আপনি আপনার পছন্দ মতো যেই আইল্যান্ডে থাকতে চান সেই আইল্যান্ডে থাকার স্টে মানে আইল্যান্ড স্টে প্যাকেজ কিনতে পারেন। তো এই যে দুটো অপশান, এইগুলো নিয়ে আমি আলোচনা করেছি আমার লাক্ষাদ্বীপ সিরিজের এই ভিডিওটাতে। লিঙ্ক এখানে আপনারা পেয়ে যাবেন, আপনারা চাইলে সেই ভিডিওটাও দেখে নিতে পারেন। তো এবার প্রথমে আসি সমুদ্রম প্যাকেজ নিয়ে। আপনি যদি ক্রুজ শিপে করে যেতে চান সেক্ষেত্রে গভর্নমেন্টের সমুদ্রম প্যাকেজ অ্যাভেলেবেল, যেটাতে আপনি কোচি শহর থেকে, ভারতবর্ষের কেরালার কোচি শহর থেকে শিপে বোট করবে, ওভারনাইট স্টে শিপে, এবং প্রত্যেক দিন যে 3টে মিল থাকে, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, ইভিনিং স্ন্যাক্স অ্যান্ড টি, এগুলো সমস্ত কিছু কিন্তু শিপেই প্রোভাইড করা হয়ে থাকে। ওনারা সেই অনুযায়ী এগুলো সমস্ত কিছু প্যাকেজে ইনক্লুড করা থাকে এবং খুব ছোটোখাটো কিছু ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি, যেরকম ধরুন কায়াকিং, স্নরকেলিং, এগুলো কিছু কিছু ইনক্লুড করা থাকে। আপনারা যদি সমুদ্রম প্যাকেজ নিতে চান সেক্ষেত্রে আপনাদের দেখে নিতে হবে যে কী কী অ্যাক্টিভিটি ইনক্লুডেড। এছাড়াও কিছু স্পেসিফিক আইল্যান্ড যেমন আগাতি, কাভারাত্তি, মিনিকয়, এই আইল্যান্ডগুলোতেও কিন্তু ডে ট্যুর করানো হয় সমুদ্রম প্যাকেজে। তো সমুদ্রম প্যাকেজ সম্বন্ধে বলে নিই। দু রকমের ক্লাস হয়, ডায়মন্ড ক্লাস আর গোল্ড ক্লাস। ডায়মন্ড ক্লাসে 2 প্যাসেঞ্জার ফার্স্ট ক্লাস এসি কেবিনে থাকার ব্যবস্থা থাকে 4th আর 5th ডেকস অফ দ্য শিপে, আর এমনি বাঙ্ক বেড থাকে। আর গোল্ড ক্লাসের ক্ষেত্রে 4 প্যাসেঞ্জার সেকেন্ড ক্লাস এসি কেবিনস অ্যাভেলেবেল 3rd ডেকে, যদিও অ্যাভেলেবিলিটি হাইলি লিমিটেড। এবার ডায়মন্ড ক্লাসে অ্যাডাল্টদের জন্যে, মানে যারা 10 বছরের বেশি বয়সে, পার পার্সন খরচ হচ্ছে 44,000 অ্যাপ্রক্সিমেটলি। আর ডায়মন্ড ক্লাসে যদি চাইল্ড হয়, বয়স যদি 2 থেকে 10 বছরের মধ্যে হয়, সেক্ষেত্রে পার পার্সন কস্ট হচ্ছে 39,000 অ্যারাউন্ড। গোল্ড ক্লাসের ক্ষেত্রে অ্যাডাল্ট হলে, অর্থাৎ অ্যাবাভ 10 ইয়ার্স অফ এজ হলে, খরচ অ্যাপ্রক্সিমেটলি 35,000 পার পার্সন। আর গোল্ড ক্লাসে যদি চাইল্ড হয় এজ 2 to 10 ইয়ার্স, তাহলে খরচ হবে পার পার্সন অ্যাপ্রক্সিমেটলি 32,000 অ্যারাউন্ড। এবার এর মধ্যে ওরা জেনারেলি 4 nights 5 days অথবা 5 nights 6 days অ্যাকর্ডিং টু ইয়োর প্ল্যান ইনক্লুড করা থাকে এবং 5% জিএসটি অ্যাড হয়। আর আপনি যদি সিজনে থান, যেহেতু লাক্ষাদ্বীপের ঘোরার ক্ষেত্রে কমপ্লিটলি খুব স্ট্রিক্টলি রেগুলেটেড, পারমিট ওরা খুব নির্দিষ্ট সংখ্যায় দেয় এবং মানে চাইলেই আপনি পারমিট না জোগাড় করলে আপনি গেলে অ্যাকোমোডেশন বুক করে আর টিকিট বুক করে চলে গেলেই যে আপনি
সেখানে থাকতে পারবেন, ঘুরতে পারবেন সেটা নয়, সেই কারণে ডিমান্ড অনেক বেশি থাকে। এবং আপনি যদি সিজনে যান সেক্ষেত্রে কিন্তু 10% সিজনাল হাইক হতে পারে এই চার্জেসের মধ্যে। তো এই গেল সমুদ্রম প্যাকেজ। এর মধ্যে যেগুলো ইনক্লুড বললাম, আপনি যদি এর বাইরে কোনো এমনি যে জেনারেল ট্যাক্স এবং পারমিটস, কস্ট, এগুলো সমস্ত কিছু এর মধ্যে ইনক্লুডেড থাকে, কিন্তু এর বাইরে যদি আপনি কোনো ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি করেন, সুভেনিয়ার কেনেন বা কোনো খাবার দাবার যদি আলাদা করে কিছু অর্ডার করেন সেখানে গিয়ে পৌঁছে, সেগুলো কিন্তু আলাদা করে আপনাকে নিজেকে পে করতে হয়। এর মধ্যে যেটা থাকে কেবিন অ্যাকোমোডেশন, মিলস, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, মর্নিং টি অ্যান্ড ইভিনিং স্ন্যাক্স, আর এক্সকারশন, গাইডেড ডে টাইপ গ্রাউন্ড ট্রান্সফার্স যেটা বললাম, কাভারাত্তি, কালপেনি, মিনিকয়, এই আইল্যান্ডগুলোতে। আর কিছু কমপ্লিমেন্টারি ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি থাকে, যেমন কায়াকিং, স্নরকেলিং, আর হচ্ছে গ্লাস বটম বোট রাইডও কিছু থাকতে পারে। ম্যান্ডেটরি যেটা লাক্ষাদ্বীপ এন্ট্রি পারমিট আর লোকাল হেরিটেজ ফি, সেটা কিন্তু এর মধ্যে ইনক্লুড করা থাকে। এর বাইরে যদি কিছু আপনি করতে চান সেটা আপনাকে নিজের পয়সাতেই করতে হবে। এবার আসি আইল্যান্ড প্যাকেজেসের ব্যাপারে। আইল্যান্ড প্যাকেজ অর্থাৎ আপনি ভারতবর্ষের কোচি, গোয়া বা ব্যাঙ্গালোর এই এয়ারপোর্টগুলো থেকে ডিরেক্ট লাক্ষাদ্বীপে গিয়ে আপনি আগাতি এয়ারপোর্টে নামবেন। সেখান থেকে আপনি যেই আইল্যান্ডে থাকতে চান সেই আইল্যান্ডে আপনার বোট ট্রান্সফার হয়। যেমন ধরুন, যদি বাঙ্গারামে থাকতে চান, থিনাকারাতে থাকতে চান, আপনি কাভারাতিতে থাকতে চান, আপনি বোট ট্রান্সফার করে সেই আইল্যান্ডে পৌঁছলেন। যেই আইল্যান্ডে আপনি স্টে করার জন্য বেছে নেবেন সেইখানে থাকার জন্য কিন্তু আপনার পারমিট জোগাড় করতে হবে। পারমিটের ব্যাপারে জানতে হলে আমার লাক্ষাদ্বীপ সিরিজের প্রথম ভিডিও আপনি দেখতে পারেন, সেখানে আমি পারমিট কখন করতে হয়, কতদিন আগে থেকে করতে হয় সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছি। তো যাই হোক, এই আইল্যান্ড স্টে করতে গেলে আপনাকে লাক্ষাদ্বীপ ট্যুরিজমের যে ওয়েবসাইট আছে সেখানে রেজিস্টার্ড যে ট্রাভেল এজেন্ট রয়েছে তাদের থেকে কিন্তু ট্যুর কিনতে হবে। সেই ট্যুর যখন আপনি তাদের থেকে বুক করবেন, তারা তার মধ্যে পারমিট কিন্তু দেওয়ার ব্যবস্থা করে দেবে, জোগাড় করে দেওয়ার। এবং সেই কারণে আপনার কিন্তু কোন ট্রাভেল এজেন্টের থ্রুতে আপনি বুক করছেন, কত দিনের জন্য বুক করছেন, কোন আইল্যান্ডে বুক করছেন, এর ওপর ডিপেন্ড করবে যে আপনার ট্যুরের খরচ কীরকম হতে পারে। আপনি যদি বাঙ্গারাম বা থিনাকারা আইল্যান্ড বুক করতে চান, থাকতে চান সেখানে, এগুলো হচ্ছে লাক্ষাদ্বীপের আনইনহ্যাবিটেড সেক্লুডেড আইল্যান্ড, যেখানে কোনো লোকাল মানুষজনের বসতি নেই। এই আইল্যান্ডগুলোতে থাকতে হলে কিন্তু আপনার খরচটা একটু বেশি পড়বে, কারণ এখানে আগে আমরা যখন 2024 সালে গিয়েছিলাম তখন বাঙ্গারাম আইল্যান্ড রিসর্ট ছিল, যেটা গভর্নমেন্ট প্রপার্টি ছিল। এখন সেখানে আরও একটা লাক্সারি ইকো রিসর্ট প্রপার্টি হয়ে গিয়েছে, কিন্তু এই প্রপার্টিগুলোতে কিন্তু থাকার খরচটা একটু বেশি। ওয়ারাস আপনি যদি আগাতি, কাভারাত্তি, কালপেনি বা মিনিকয় এই আইল্যান্ডগুলোতে থাকেন, যেগুলোতে লোকাল মানুষজনের বসবাস রয়েছে, সেখানে কিন্তু আপনি ভ্যারিয়াস স্টেইং অপশান পাবেন। আপনার বাজেট অনুযায়ী কম থেকে শুরু করে লাক্সারি সব রকম অপশানই পাবেন। হ্যাঁ, তবুও আমি বলবো লাক্ষাদ্বীপ ট্যুর একটুখানি ভারতবর্ষের যে অন্যান্য ট্রাভেল ডেস্টিনেশন আছে তার তুলনায় একটু বেশি কস্টলি, কিন্তু ভ্যারিয়েশন আপনি পেয়ে যাবেন। এবার আসি আইল্যান্ড হপিং প্রসঙ্গে। আপনি চাইলে আপনার স্টেটাকে কয়েকটা ভাগে ভাগ করতে পারেন। যেমন অনেকেই 3 রাত্রি আগাতি, 4 দিন, তারপর 2 রাত্রি বাঙ্গারাম, কাভারাত্তি 3 রাত্রি, এইভাবে ভাগ করে নেয়। আবার আমার মনে হয় আপনি চাইলে কোনো একটা আইল্যান্ডে স্টে করে কিন্তু অন্য আইল্যান্ডগুলোতে ডে ট্যুরও করতে পারেন। আপনি আগাতিতে থেকে একদিনের জন্য বাঙ্গারাম ডে ট্যুর করলেন, অথবা বাঙ্গারামে থেকে একদিনের জন্য থিনাকারা বা পারালি আইল্যান্ডে ডে ট্যুর করলেন। এইভাবে আইল্যান্ড হপিং কিন্তু করা যায়, সেটা করারও বন্দোবস্ত রয়েছে। নেক্সট আসি ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি নিয়ে। আগাতি আইল্যান্ডে বিভিন্ন রকম ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি করার বন্দোবস্ত রয়েছে। বাঙ্গারাম আইল্যান্ডে বিভিন্ন আইল্যান্ডেরও বিভিন্ন রকমের ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি করার বন্দোবস্ত রয়েছে, এবং সেটারও কিন্তু রেটটা ভ্যারি করে। আপনি কোন ট্রাভেল এজেন্টের থ্রুতে করছেন তার উপর ডিপেন্ড করেও খানিকটা রেট ভ্যারি করেন। কোন আইল্যান্ডে আপনি থাকছেন সেখানের অ্যাভেলেবিলিটির ওপরেও কিন্তু রেটটা ভ্যারি করে। আমি আমাদের ক্ষেত্রে বলে রাখি, আমরা যখন গিয়েছিলাম আমাদের স্কুবা ডাইভিংয়ের জন্য অ্যাপ্রক্সিমেটলি পড়েছিল 3,500 টাকা পার পার্সন করে 45 মিনিটের জন্যে। আর স্নরকেলিংয়ের জন্যে মোরলেস ওই 850 থেকে 900 টাকা ফর 30 to 60 মিনিটস লেগেছিল। আমরা গ্লাস বটম বোট রাইড করিনি, আর আমরা খুব লাকি ছিলাম যে আমরা টার্টেল ওয়াচিংও আমাদের যেতে হয়নি, কারণ আমরা যখন বাঙ্গারাম থেকে আইল্যান্ড হপিংয়ে থিনাকারা আইল্যান্ডের দিকে যাচ্ছিলাম সেই সময় আমরা মাল্টিপল টাইমস বিভিন্ন টার্টেলের উপস্থিতি পেয়েছিলাম। আর যখন আমরা আগাতি থেকে বাঙ্গারাম আইল্যান্ডে যাচ্ছিলাম প্রথম দিনই, সেই দিনে আমরা এক ঝাঁক ডলফিনের মুখোমুখি হয়েছিলাম। সেই কারণে আলাদা করে আমরা আর টার্টেল ওয়াচিং বা ডলফিন ওয়াচিংয়ের জন্য কিন্তু যাইনি, কিন্তু এগুলো আলাদা করেও আর কি অ্যাক্টিভিটি হিসেবে আপনি করতে পারেন। এবং যেটা বললাম যে প্রাইসটাও খুব বেশি ভ্যারি করে
আপনি কোন ট্রাভেল এজেন্টের থ্রুতে যাচ্ছেন তার উপর। মোর অর লেস যে দুটো প্রাইস আমি বললাম সেটা কিন্তু মোটামুটি পিক সিজনে এরকম প্রাইস রেঞ্জেই থাকে। এরপরে আসি আইল্যান্ড হপিং নিয়ে। আগাতিতে বেস করে আপনি যদি থাকেন সেক্ষেত্রে আপনি কালপেনি, কালপিত্তি এই আইল্যান্ডগুলোতে, আপনি কাদমাত এই আইল্যান্ডগুলোতে আপনি ঘুরে দেখে আসতে পারেন। আমরা যেমন ছিলাম বাঙ্গারাম আইল্যান্ডে, আর বাঙ্গারাম আইল্যান্ডের থাকলে আপনার আইল্যান্ড হপিংয়ের জন্য পড়বে হচ্ছে পারালি 1, পারালি 2, থিনাকারা আইল্যান্ড। এবং আইল্যান্ড হপিংয়ে আপনারা যদি গ্রুপে যান সেক্ষেত্রে আপনাদের একটু কম পড়বে। যদি আপনারা নিজেদের ফ্যামিলি নিয়ে ঘুরতে যান সেক্ষেত্রে একটুখানি প্রাইসটা বেশি পড়বে। আমাদের পড়েছিল অ্যাপ্রক্সিমেটলি 5000 অ্যারাউন্ড, সেটারও প্রাইসটা কিন্তু একটু বেড়ে যেতে পারে। আমি যে প্রাইসটা বললাম এটা 2024 সালের গভর্নমেন্ট রেট ছিল, এখন রেটটা হয়তো একটু চেঞ্জ হয়ে থাকতে পারে। আমি আরেকবার তাও দেখে নিচ্ছি। হ্যাঁ, এরকম 5000ই দেখাচ্ছে। আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আপনি যদি কোনো আইল্যান্ড স্টের জন্য বুকিং করেন সেক্ষেত্রে কিন্তু আগাতে আইল্যান্ড থেকে সেই আইল্যান্ডে যাওয়ার একবারের যাতায়াতের খরচটা আপনার প্যাকেজের মধ্যে ইনক্লুড করা থাকবে। অর্থাৎ আমরা যেরকম ধরুন বাঙ্গারাম আইল্যান্ডে থাকার জন্যে ট্যুর বুক করেছিলাম, সেক্ষেত্রে আমি আগাতিতে ফ্লাইটে নামার পর আগাতির ওয়েস্টার্ন জেটিতে যাওয়া, ওয়েস্টার্ন জেটি থেকে বাঙ্গারাম আইল্যান্ডের বোট রাইড, এবং ফেরার দিন আবার বাঙ্গারাম আইল্যান্ড থেকে আগাতি আইল্যান্ডে ফিরে আসা, জেটি থেকে এয়ারপোর্টে আসা, এই পুরোটা কিন্তু ওই এক পিঠের ভাড়া আপনার পারমিটের মধ্যেই, আপনার বুক প্যাকেজের মধ্যে ইনক্লুড করা থাকে। এবার এর মাঝখানে যদি আপনি আবার যেতে চান, সেটা আইল্যান্ড হপিংয়ের জন্যই হোক, আইল্যান্ড হপিংয়ের হলে সেটা আলাদা চার্জেস পড়বে। আপনি যদি আবার আগাতিতে নিজের প্রয়োজনে আসতে চান সেক্ষেত্রেও কিন্তু সেই ফেরির খরচটা আপনাকে আলাদা করে নিজেকে পে করতে হবে। আচ্ছা, খাবারের কথা তো বললামই যে আইল্যান্ড প্যাকেজেস যদি আপনি নেন সেক্ষেত্রেও কিন্তু দিনের যে 3টে মিল, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, সকালবেলার চা, স্ন্যাক্স, ইভিনিং চা, স্ন্যাক্স, এগুলো কিন্তু প্যাকেজের মধ্যেই জেনারেলি ইনক্লুড করা থাকে। এবার আপনি তাও একবার যখন ট্যুর বুক করবেন সেগুলো ভেরিফাই করে নেবেন যে সেটা অল ইনক্লুসিভ মিলে পড়ছে, না হাফ পোর্ট পড়ছে, না ফুল পোর্ট পড়ছে, সেটা একবার আপনার এজেন্টের থেকে কিন্তু ডিটেলে জেনে নেবেন বুক করবার আগে। এবং বুক করার আগে আমি সবসময় বলবো যে এজেন্টের কাছ থেকে, কোনো একজন এজেন্টের থেকে ট্যুর কেনার আগে কিন্তু একবার রেটিং, রিভিউ এবং আরও তথ্য ইন্টারনেটে খুব সহজেই আজকাল পাওয়া যায়। গুগল সার্চ করলেই সমস্ত কিছু আমাদের হাতের মুঠোয় চলে এসেছে। দেখে নিয়ে তবেই কিন্তু কনফার্ম হয়ে ট্যুর বুক করবেন। এবার আসি, আপনি যদি আইল্যান্ড স্টে ট্যুর বুক করেন সেক্ষেত্রে, অথবা আপনি যদি সমুদ্রম প্যাকেজও নিয়ে থাকেন, আইল্যান্ড হপিংয়ের ক্ষেত্রে, বিশেষ করে আইল্যান্ড প্যাকেজেসের ক্ষেত্রে আপনার যেহেতু খুব আর্লি মর্নিং কোচি থেকে লাক্ষাদ্বীপের আগাতির ফ্লাইট থাকে, সেই কারণে আমি সবসময় রেকমেন্ড করবো যে আপনি আগের দিনটা অ্যাটলিস্ট কোচিতে থাকুন, নাইট স্টে করুন। এবং ফেরার সময় ঠিক একই ব্যাপার, আপনি চাইলে আপনার যে হোম টাউন যেখান থেকে আপনি ট্রাভেল করছেন সেখানে সেই দিনেরই ফ্লাইট বুক করতে পারেন, কিন্তু একদিন একটা বাফার রাখাটা কিন্তু খুবই উচিত কাজ হবে বলে আমি মনে করি। কেননা অনেক সময়তেই যেহেতু দিনে একটা বা দুটো ফ্লাইটই চলে কোচি থেকে, ইন্ডিগো আর অ্যালায়েন্সের, তো যদি কোনো কারণে ফ্লাইট ডিলে হয় বা ফ্লাইট ক্যান্সেল হয় সেক্ষেত্রে হাতে 1-2 দিন বাফার টাইম রাখাটা খুব জরুরি। তো আপনি যদি আগের দিন কোচিতে থাকেন বা ফেরার সময় যদি একদিন কোচিতে স্টে করেন সেক্ষেত্রে আপনি কোচিও লোকালি ঘুরে দেখতে পারেন। যেমন আমরাও কিন্তু যেদিন ফিরেছিলাম সেদিন ফোর্ট কোচি ঘুরে দেখার প্ল্যান করেছিলাম। ফোর্ট কোচির এক্সপিরিয়েন্সের ভিডিও আমার এখানে চলে আসবে, আপনারা চাইলে সেটাও চেক আউট করতে পারেন। তো ফোর্ট কোচিতে আপনার দেখার জায়গার মধ্যে রয়েছে সেন্ট ফ্রান্সিস সিএসআই চার্চ, ভাস্কো দা গামা স্কোয়ার, চাইনিজ ফিশিং নেট, জিউ টাউন, এগুলো আমরাও সব ঘুরেছিলাম। তো ফোর্ট কোচি আমি তো অবশ্যই রেকমেন্ড করব। তো এবার আসি আমার লাক্ষাদ্বীপ ভ্রমণে 2024 সালের টোটাল কস্ট নিয়ে। সেই সময় আমার ফ্লাইট টিকিটস পড়েছিল, কলকাতা থেকে কোচি যাওয়ার ফ্লাইটস পড়েছিল 15,897 টাকা। মোরলেস এক পিঠের ভাড়া আপনার 7,500 থেকে 8,000 টাকা সেই সময় পড়েছিল। আমি এই মুহূর্তে চেক করে দেখলাম যেটা, যে কামিং অক্টোবর নভেম্বর মাসে আপনি যদি বুক করেন, এখন এই মুহূর্তে একটু বেশি চলছে, কিন্তু এটা কিন্তু আপনি যদি নভেম্বর মাসের জন্য ধরুন, যদি আর্লিয়েস্ট আমাদের লাক্ষাদ্বীপে যাওয়ার সিজন শুরু হয় অ্যাকচুয়ালি ওই অক্টোবর এন্ড নভেম্বর থেকে, চলে মোটামুটি মার্চ, এপ্রিল, মে ম্যাক্স,
তারপরে বৃষ্টি শুরু হয়ে যায় ওখানে। তো যদি আপনি আর্লিয়েস্ট নভেম্বরের জন্য বুকিং করেন, সেক্ষেত্রে আমি বলবো আপনি আগস্ট মাস থেকেই ফ্লাইটগুলো দেখা শুরু করুন এবং আগস্টের এন্ড এবং সেপ্টেম্বরের ফার্স্ট উইকের মধ্যেই ফ্লাইট টিকিটস বুক করে নিতে পারেন। তো ওই 8,500, 9,000, 10,000 অ্যারাউন্ড এরকম, এখন তো একটুখানি ফ্লাইটের টিকিটস প্রাইসও বেড়েছে, তো ওই রকমই হওয়া উচিত। আর কোচি থেকে যদি আপনি আগাতির ফ্লাইট নেন, সেটা দুটো এয়ারলাইনই করে, ইন্ডিগো আর অ্যালায়েন্স। আমার পড়েছিল যাতায়াত মানে দু পিঠের 10,651, মানে ওই অ্যাপ্রক্সিমেটলি 5,000 মতো। তো মোরলেস এটা কিন্তু সারা বছর একই থাকে, প্রায় 5, 5.5, 6,000-এর আশেপাশে ঘোরাফেরা করে। অ্যালায়েন্সের ক্ষেত্রে আমি দেখেছি ফ্লাকচুয়েশনসটা কম, ইন্ডিগোর ক্ষেত্রে কিন্তু ফ্লাকচুয়েশনসটা ইভেন আমাদের সময়তেও অনেক বেশি করতো। তো এই দুটো ফ্লাইটের ওপরেই আপনি নজর রাখবেন, বিশেষ করে আগাতি যে ফ্লাইট, আগাতিতে যাওয়ার এবং ফেরার, এটা আপনাকে একটুখানি আগস্ট মাসটা থেকেই আপনাকে একটুখানি নজরে রাখতে হবে। এবং যখনই ফ্লাইটের প্রাইসটা মোটামুটি 5.5, 6, 6.5 এরকম দেখাচ্ছে, সেই সময়তে আপনি কেটে ফেলুন। এর নিচে নামবে না, কিন্তু এর থেকে বেশি দেখাতে পারে ডিমান্ড অনুযায়ী। এবার বলি আমাদের টোটাল ট্যুর প্যাকেজ সম্বন্ধে। দেখুন, আপনি কোন ট্রাভেল এজেন্টের থ্রুতে বুক করছেন, কত দিনের জন্য বুক করছেন, কোন আইল্যান্ডগুলো বুক করছেন, এগুলোর উপরে কিন্তু খুব নির্ভর করবে আপনার প্যাকেজের প্রাইস কীরকম হবে। জেনারেলি এই প্যাকেজগুলো কাপল বা দুজনের হিসেবেই হয়, একটা রুমে দুজন শেয়ার করতে পারেন, দুটো বেডে হয়। তো সেই অনুযায়ী আর কি প্যাকেজগুলো জেনারেলি করা থাকে। কিন্তু আমরা 3 জন গিয়েছিলাম এবং আমাদের কিন্তু শেয়ার করতে দিয়েছিল, ওরা কিন্তু শেয়ারিংয়ের অবস্থা রাখে, অর্থাৎ আপনি একই ঘরে 3 জনও কিন্তু অ্যাকোমোডেট করতে পারেন। এক্সট্রা বেড চার্জেস এবং ডেইলি যেটা মিলিয়ে চার্জ পড়ে সেটা ওরা ওই অনুযায়ী অ্যাডজাস্ট করে দেন। এবং সেই হিসেব অনুযায়ী আমাদের 3 দিন বাঙ্গারাম আইল্যান্ডে থাকার জন্যে খরচ পড়েছিল আমার 33,340 টাকা। তো এই প্রাইসটা কিন্তু ভ্যারি করবে। আমি আপনাকে এখন এক্স্যাক্টলি কত চলছে বা কত পড়বে সেটা আমি আপনাকে ডেফিনিট করে বলতে পারবো না। মোরলেস ধরে রাখুন 35,000 থেকে শুরু। এর মধ্যে ইনক্লুড ছিল যেটা আমি আপনাকে বললাম, যে আগাতিতে আমরা পৌঁছানোর পর আগাতির এয়ারপোর্ট থেকে জেটি থেকে বাঙ্গারাম আইল্যান্ডে পৌঁছানো, আবার ফেরার দিন বাঙ্গারাম আইল্যান্ড থেকে আগাতিতে আসা, আগাতির জেটি থেকে এয়ারপোর্ট পর্যন্ত, এই পুরো এটা বাঙ্গারাম আইল্যান্ডে 3 দিন থাকা, খাওয়া দাওয়া, এইগুলো সমস্ত কিছু ইনক্লুডেড ছিল। বাকি যে অ্যাক্টিভিটিগুলো আমরা করেছিলাম, আইল্যান্ড হপিং বলুন, ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটিস যেগুলো করেছিলাম, যে এক্সট্রা ড্রিঙ্কস বা খাবার কিছু যদি আপনি আইল্যান্ডে আলাদা করে অর্ডার করে থাকেন, সেগুলো কিন্তু আলাদা চার্জেস। হ্যাঁ, আর কোচিতে আমরা প্রথমে যাওয়ার দিন, যেহেতু আমাদের দ্বিতীয় দিনই খুব আর্লি মর্নিং আগাতির ফ্লাইট ছিল, সেই কারণে আমরা কোচি এয়ারপোর্টের একদম কাছেই একটা হোটেলে নাইট স্টে করার জন্য নিয়েছিলাম। ফেরার সময় যেহেতু আমাদের ফোর্ট কোচি ঘুরে দেখার প্ল্যান ছিল, সেই কারণে আমরা ফোর্ট কোচিতে একটা এয়ারবিএনবি বুক করেছিলাম। তো আমার সেই সময়তে 2024 সালে পুরো টোটাল ট্রিপের কস্ট, কোচিতে থাকা, কলকাতা থেকে যাতায়াত, ফ্লাইট, কোচিতে থাকা, টোটাল লাক্ষাদ্বীপের প্যাকেজ, সেখানকার বিভিন্ন অ্যাক্টিভিটি, আবার ফিরে আসা, সমস্ত কিছু নিয়ে পড়েছিল অ্যাপ্রক্সিমেটলি 75,000। তো এই 2026-27 সালে আপনি যদি প্ল্যান করেন, আপনি ধরেই রাখুন যে এই 75 থেকে 1 এখান থেকে হয়তো আপনাদের বাজেট শুরু হবে পার পারসন ফর 5 days। আমার ট্যুর ছিল 3 দিন বাঙ্গারাম, 3 রাত্রি বাঙ্গারামে, আর বাকি 2 দিন 2 রাত্রি কোচিতে। তো মোটামুটি 75 থেকে 1 লাখ এরকম রেঞ্জ থেকে হয়তো শুরু হবে। এবার আপনি কতটা লাক্সারি করতে চান, কোথায় থাকতে চান, কত দিনের জন্য থাকতে চান, এর ওপর ডিপেন্ড করে কিন্তু এটার প্রাইস আস্তে আস্তে বাড়তে থাকবে। তো মোটামুটি এই হলো লাক্ষাদ্বীপের বাজেট সংক্রান্ত যে ধারণা আমার মনে হয়েছিল আপনাদের সাথে আলোচনা করা দরকার, আমি জানালাম। আপনাদের যদি আরও কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে অবশ্যই সেটা করবেন, নিচে কমেন্টে আপনাদের জানাবেন, আমি চেষ্টা করবো যথাসাধ্য আপনাদের সাহায্য করবার। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আপকামিং যে নতুন ভিডিওসগুলো আসবে সেটা নোটিফিকেশান পাওয়ার জন্য। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।